This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। ঘড়ির কাঁটা 2:06 মানে ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতেই আপনাদেরকে ছবি দেখাবো। সুরেন্দ্রনাথ কলেজ ছবি মনে আছে? কার্যত একই ছবি এপিসি কলেজেও। কলকাতার আরও এক কলেজে পূর্তি ঘর। সরকারের নির্দেশে ইউনিয়ন রুম খোলা হয়েছে, আর ইউনিয়ন রুম খুলতেই চোখ কপালে ওঠার মতন ছবি। একবার দেখুন, প্যাকেট প্যাকেট গর্ভনিরোধক কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্র পরিষদের পতাকার সঙ্গে মেঝেতে পড়ে আছে এই বাক্সগুলো। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, ছবি ব্লার করেই দেখাচ্ছি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। বোধহয় কলেজটা আলাদা, ছবিটা এক, তাই তো? দেখো, যে খবর আমরা ব্রেক করছি, সরকারের নির্দেশে ইউনিয়ন রুম খোলার একটা অর্ডার ছিল। সেই ইউনিয়ন রুম তালা খোলার পরে চোখ কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। দেখা যাচ্ছে যে ব্যবহৃত গর্ভনিরোধক গোটা ইউনিয়ন রুম জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে। তার সঙ্গে সঙ্গে অব্যবহৃত একেবারে গর্ভনিরোধকের প্যাকেট, সেটা পর্যন্ত কিন্তু ইউনিয়ন রুমের বিভিন্ন ড্রয়ারে খুঁজে পাওয়া যাচ্ছে। এবং যেভাবে হাইকোর্টের নির্দেশে এইভাবে কিন্তু ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করে দিতে হয়েছিল, তারপর সরকার এখন নির্দেশ দিয়েছে যে খুলে সেখানে যদি কিছু এমন জিনিস থাকে যেগুলো সরকারের ভাবমূর্তিকে নষ্ট করতে পারে, সেগুলোকে সরিয়ে ফেলা হোক। তখন দেখা যাচ্ছে পুরো ধুলোর উপরে কাদের যেন পায়ের ছাপ, অর্থাৎ কারা খুব সন্তর্পণে সেখানে ঢুকে কিন্তু বেশ কিছু নথি কিংবা হয়তো সুরেন্দ্রনাথ কলেজের মতন এরকম টাকা সাফ করে ফেলেছে বলেও কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে যেটা পাওয়া গেল তারপরে ঢুকে, সেটা হচ্ছে তারা গর্ভনিরোধক, যার মধ্যে অনেক কটাই কিন্তু ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে, অব্যবহৃত রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে বলা চলে কলেজের ইউনিয়ন রুমে হতোটা কি? প্রশ্ন উঠছে, কলেজের ইউনিয়ন রুমে ছাত্রদের সাহায্য করার কাজ হবে, সেখানে কেন এরকম ব্যবহৃত তারা গর্ভনিরোধক পড়ে থাকবে? কোন দিকে গেছিল? আমরা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় দেখেছিলাম ইউনিয়ন রুমকে কোন কাজে ব্যবহার করা হয়েছিল। সেই ধৃত মনোজিৎ মণ্ডল, যে কিনা ধর্ষক রূপে উঠে এসেছিল তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, সে জেলে আছে। কিন্তু এইভাবে কি কলেজে আরেকবার ছবিগুলো দেখাই দর্শকদের। আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম, সরকারের কাছ থেকে নির্দেশ আসার পরেই ইউনিয়ন রুমটা খোলা হয়, এতদিন বন্ধ ছিল। আর তারপরে এই ছবি। তবে এখানেই শেষ নয়, ইউনিয়ন রুমের ওপরে যে পুরো ধুলোর আস্তরণ পড়েছিল, তার ওপরে পায়ের ছাপ। তাহলে কি এই কয়েকদিন আগেই কেউ সেখানে ঢুকেছিল? কেউ বা কারা কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল কি? আবারও যাবো সুমনের কাছে। সুমন, বিষয়টা তুমি ছুঁয়ে গেছিলে। এই মনোজিৎ কাণ্ডের পর থেকে কলেজের ইউনিয়ন রুমগুলো তালা পড়েছিল, বছরখানেক হয়ে গেল প্রায়, কম বেশি। তা সত্ত্বেও তো পায়ের ছাপটা থাকার কথা না? ধুলোর আস্তরণটাও রয়েছে, আবার পায়ের ছাপটাও রয়েছে। আর এখানেই তো প্রশ্ন, কেউ বা কারা কি ঢুকেছিল কোনো নথি সরানোর জন্য? দেখো, পুরো ধুলোর আস্তরণ, সেখানে সদ্য পায়ের ছাপ পড়লে যেরকম ছবি হয় সেরকম ছবি দেখা যাচ্ছে। তার মানে কি কেউ কি সন্তর্পণে ঢুকে কোনো নথি সরিয়ে ফেললো, কিংবা টাকা পয়সা কিছু রাখা ছিল সরিয়ে ফেললো? এই প্রশ্ন কিন্তু কলেজের অভ্যন্তরে ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তার কারণ পুরো ধুলোর আস্তরণটা হওয়া স্বাভাবিক, এতদিন ধরে ওই ইউনিয়ন রুম বন্ধ রয়েছে, কিন্তু তার উপর একেবারে পায়ের ছাপ। তুমি দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু ছবি তুলেছেন যারা এই কলেজে প্রবেশ করছিলেন, একেবারে তালা ভাঙা থেকে কিন্তু ঢুকে তারা এই ছবি দেখছেন আর দেখছেন তারা গর্ভনিরোধক। এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ তারা এই বিষয়ে মুখ খুলেছেন, জানিয়েছেন কিছু? এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা পাইনি। তবে যেটা শিক্ষা দপ্তরের নির্দেশ ছিল যে ইউনিয়ন রুমগুলো খুলতে হবে এবং খুলে পরিষ্কার করতে হবে, সেই নির্দেশ পালন করতে গিয়েই কলেজের এই অবস্থা। একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, ইউনিয়ন রুমের আশপাশে বা ইউনিয়ন রুমে কোনো সিসিটিভি নেই।
ধন্যবাদ সুমন। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। আমরা সুরেন্দ্রনাথ কলেজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই ছবি গোটা রাজ্যের মানুষ দেখেছিল। আমরা সবার আগে ব্রেক করেছিলাম 2/6/2022 জুলাইয়ের ছবি। পাশাপাশি আমরা দেখাচ্ছি এপিসি কলেজের ছবিও। কলেজটা আলাদা কিন্তু ছবিটা একই। আর এর পাশাপাশি আমরা যেদিকে নজর রাখবো টালাতে, সেখানে 6 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। পুলিশ সূত্রের খবর, নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় পরিবার আরজিকর হাসপাতালে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে টালা থানায় অভিযোগ জানানো হয়েছে। সুপ্রিয়, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। আরো একবার আপনাদেরকে জানাই, পরিবারের অভিযোগের ভিত্তিতে টালা থানায় 0 এফআইআর হয়। পরে এলাকার ভিত্তিতে মামলা লেকটাউন থানায় স্থানান্তরিত করা হয়েছে। পরিবারে পরিচিত কেউ যুক্ত বলে অনুমান পুলিশের। তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। সম্প্রতি নারীদের উপর যৌন নির্যাতনের ঘটনায় কোন থানা বিচার না করে 0 এফআইআর এর বার্তা দেন কমিশনার। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, পুলিশ সূত্র মারফত আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? প্রথমেই তোমাকে যে বিষয়টা বলবো যে গতকাল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেখানে এক নাবালিকা তার গোপনাঙ্গে ব্যথা অনুভব করায় তার পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান এবং সেখানে যখন নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা ওই নাবালিকার শারীরিক পর্যবেক্ষণের পর তাদের চিকিৎসকদের কিন্তু বেশ খানিকটা সন্দেহ হয় এবং সেই সন্দেহের জায়গা থেকে প্রাথমিক তারা যেটা অনুমান করেন তার উপরে ভিত্তি করে পুলিশকে খবর দেওয়া হয়। টালা থানার পুলিশ পৌঁছয় হাসপাতালে এবং সেখানে পৌঁছানোর পর পরিবারকে নিয়ে পুলিশ টালা থানাতে যায় এবং সেখানে যাওয়ার পর ওই নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে টালা থানাতে 0 এফআইআর দায়ের করা হয়। যদিও 0 এফআইআর দায়ের করার পর সেই এফআইআর ট্রান্সফার করা হয় লেকটাউন থানাতে। তার কারণ এই যে নির্যাতিতা নাবালিকা, তার পরিবার বা তার বাড়ি, আমরা এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে লেকটাউন থানার অন্তর্গত এলাকাতে। আর সেই জায়গা থেকে লেকটাউন থানার অন্তর্গত হলেও যেহেতু টালা থানার পুলিশ প্রথম এই অভিযোগ সম্পর্কে জানতে পারেন, সেই জায়গা থেকে কোনো রকম কোনো বিলম্ব না করে বা এই যে নির্যাতিতার পরিবার তাদেরকে কোনো রকম হয়রানির মুখোমুখি না হতে হয়ে তাদের সরাসরি যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে 0 এফআইআর দায়ের করা হয়। টালা থানার তরফ থেকে লেকটাউন পিএস এর সঙ্গে যোগাযোগ করা হয় এবং যেই 0 এফআইআর পক্সো আইনে যে মামলা রুজু হয়েছিল সেই মামলা হস্তান্তর করা হয় লেকটাউন পিএসে। লেকটাউন পিএস তদন্ত করছে। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি প্রাথমিকভাবে এই যে নাবালিকা, তার সঙ্গে যৌন নিগ্রহের ঘটনা ঘটে থাকতে পারে এমনটাই কিন্তু অনুমান করছেন চিকিৎসকেরা। আর সেই জায়গা থেকেই কিন্তু পক্সো আইনে মামলা রুজু হয়েছে। সুপ্রিয়, আরো একবার জানাই, পুলিশ সূত্রের খবর, নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকজন তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই স্বাস্থ্য পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মেলে। পরিবারের অভিযোগের ভিত্তিতে টালা থানায় 0 এফআইআর হয়। পরে এলাকার ভিত্তিতে মামলা লেকটাউন থানায় স্থানান্তরিত করা হয়। নজর রাখতে হচ্ছে বারুইপুরের দিকে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বারুইপুরে ব্যাপক ধরপাকড়। বারুইপুরে গণপিটুনি আর পুলিশের ওপর হামলা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল সরকারি সম্পত্তি। এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বাড়ছে, আরো 5 জন গ্রেপ্তার হয়েছে। তাহলে এখনো পর্যন্ত সর্বমোট কতজন এই ধরপাকড়ের আওতায় গ্রেপ্তার বা আটক? অভিজ্ঞান আমাকে জানিয়ে রাখি যে বৃহস্পতিবার রাতভর কিন্তু তল্লাশি চালানো হয়েছে এবং তল্লাশিতে নতুন করে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদেরকে আজকের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং সর্বশেষ সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম দিনে কিন্তু গ্রেপ্তার হয়েছে 18 জন, তারপরে দিনে 12 জন এবং শেষে আরো 5 জন গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার যখন বারুইপুরে এসেছিলেন তিনি বলেছিলেন যে 200 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের ছবি কিন্তু রয়েছে পুলিশের কাছে এবং প্রত্যেকেই গ্রেপ্তার হবেন। এবং মুখ্যমন্ত্রী এমনও ঘটনা যে ইন্দ্রজিৎ মোল্লা যাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার পরিবারকেও আশ্বস্ত করেছিলেন যে নিশ্চয়ই সুবিচার পাইয়ে দেবেন এবং যারা ঘটনায় তারা অংশ নিয়েছিল, পিটিয়ে মেরেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং মুখ্যমন্ত্রী কথা মতো তারপর থেকে কিন্তু বারুইপুর জেলা পুলিশ, এসওজি এবং এসটিএফ একযোগে কিন্তু বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে এবং প্রত্যেকটা অভিযোগ যে মামলাগুলো রুজু করা হয়েছিল সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু একে একে অ্যারেস্ট হচ্ছে। ধন্যবাদ। অভিজ্ঞান যে কথা বলছিল, বারুইপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেদিনকে ঠিক কি বলে এসেছিলেন শোনাই একবার। মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়,
সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে, ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আগামীকাল ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো একেবারেই সেই নির্যাতিতা নাবালিকা পরিবারের সঙ্গে যেমন দেখা করবেন, তার পাশাপাশি যাকে একেবারে সবাই মিলে পিটিয়ে মেরেছিল সেই ইন্দ্রজিৎ, তার বাড়িতেও যাবেন, তার পরিবারের সঙ্গে কথা বলবেন, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু যে আউটপোস্ট এলাকাবাসীদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল বলা ভালো, তার কারণ সেই আউটপোস্টটা দরকার এই কারণেই, এখান থেকে সূর্যপুর থেকে 10 কিলোমিটার দূরে হলো বারুইপুর থানা। সেখানে একজন সাব ইন্সপেক্টর, বেশ কিছু কনস্টেবল থাকতো, কিন্তু সেখানে কোনো অভিযোগ নেওয়া হতো না। মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন, মুখ্যমন্ত্রীকে সবাই বলেছিল যে আউটপোস্ট এমন হতে হবে যাতে সবাই গিয়ে 10 কিলোমিটার না গিয়েই যাতে অভিযোগটা জমা করতে পারে। আর সেই জন্যই কিন্তু একেবারে একটি বিয়েবাড়ি হল, সেটা মূলত 2খানা ফ্লোর ভাড়া নেওয়া হয়েছে এবং সেই জায়গায় কিন্তু পুরোপুরি থানার যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, তার কারণ নিচের যে অংশ সেখানে 3খানা অফিস, সাধারণ মানুষের বসার জায়গা, ওপরের অংশে একেবারে ব্যারাক করা হচ্ছে, অর্থাৎ পুলিশ কর্মী যারা কাজ করবেন তারা থাকার ব্যবস্থা। একটি থানা যেভাবে হয় সেই পরিস্থিতি পুরোপুরি সেখানে তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন খুব সুবিধাই হলো, তার কারণ 10 কিলোমিটার আর ঘড়িতে একেবারে গাড়িতে 8 ঘন্টা, সেই সময়টা ব্যয় করতে হবে না। তারা যদি কোনো অসুবিধা হয় তৎক্ষণাৎ থানায় এসে জানাতে পারবে। সেই জায়গা দিয়ে কিন্তু সাধারণ মানুষের দাবি আগামীকাল কিছুটা মিটবে, তারা এটা এই জন্য তাকিয়ে রয়েছে। আর অন্যদিকে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন, এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী এটা প্রথমবার নয়, দ্বিতীয়বার আসছেন, তাই স্বাভাবিকভাবেই কিন্তু আগামীকাল তিনি বারুইপুরে যাবেন, সেখানে তিনি দেখা করবেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, আজ পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিকেরা রয়েছেন তারা দেখা করেছেন ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলেছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন এবং তার আগেই আজ গিয়েছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, তারা নিহত ইন্দ্রজিৎ যিনি রয়েছেন তার পরিবারের সদস্য, তাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন তাদের সঙ্গে। আমাদের জানি যে মুখ্যমন্ত্রী আমাদের সব সাহায্য করছে। আমরা দেখা করি যে আমাদের বলেছে কোনো নির্ভয় চলে যান, আপনাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হলে আমাদের ডবলে জানাবেন। ভিডিও থেকে এসছে, আমাদের খাতা সামগ্রী দিয়ে গেছে এবং এসপি সাহেব এসেছিল, ঘুরে থেকে দেখে করে গেছে এবং তিনি আমাদের এইসব করে দিয়েছে। ওই ভাঙা টাঙাগুলো সেরে তুলে দিয়েছে, ভেঙে গেছে, এইসব ভাঙা যেগুলো আছে ওগুলো সেরে দিয়ে গেছে। আমি যে এইসব যারা ক্ষয়ক্ষতি করে গেছে তারা যেন একটু সাজা পাক অন্তত, কারণ সেই বিভৎস দৃশ্য দেখলে তো আমাদের থাকবে না। ডেকেছে, কালকে অফিসে ডেকেছে, মুখ্যমন্ত্রী করে দেবে বলেছে তোমাদের খরচা টরচা কিছু কাজ বাজ একটু হলে ভালো হয়, ইনকামের তো রাস্তা খেতে হবে, সেরকম রাস্তা করে আপনাদেরকে একটা ছবি দেখাই। আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন বারুইপুরে এবং তার আগে রাস্তা মেরামতির কাজ চলছে জোর কদমে। দেখুন একবার সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আগামীকাল বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন নিহত ইন্দ্রজিতের পরিবারের সদস্যদের সঙ্গেও। তার আগেই রাস্তা তৈরির যে কাজ, সেই কাজ সেখানে চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তবে একটা বড় র্যাকেট যে ওখানে কাজ করছিল সেটা পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলায় সেই তথ্য এসেছে। মানে যারা ছিলেন ওখানে তারা বলেছেন এর আগে অতীতে নাকি দেহাবশেষ পাওয়া গেছে, কাপড় চোপড় পাওয়া গেছে,
কিন্তু কোনো অ্যাকশন হয়নি। স্বাভাবিকভাবে এখন মানে দেখা দরকার, সেটা নিশ্চয়ই আমরা সরকারকে অনুরোধ করব যে গোটা বিষয়টা, কারণ একাধিক লোক ওখানে উপস্থিত, পরিবার ছাড়াও অনেকে যেহেতু এই একই কথা বলছেন, তো সরকার নিশ্চিতভাবে, আমরা সরকারকে ইনফ্যাক্ট একটা চিঠি দিচ্ছি এই গোটা বিষয়টা নিয়ে। আমরা আমাদের পরিষদীয় দল মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। তো আমরা আজকে আমাদের ঠিক হয়েছে, আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট সিক করছি। আমরা গোটা বিষয়টি নিয়ে ওনার থেকে জানতে চাইব। বারুইপুরে সূর্যপুরে তৈরি হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। ইতিমধ্যেই বাড়ি চিহ্নিত করে যুদ্ধকালীন তৎপরতায় ফাঁড়ি তৈরির কাজ চলছে। আগামীকাল ফের বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী, আপনাদেরকে জানিয়েছি একটু আগেই। নতুন ফাঁড়ির উদ্বোধন করবেন, এখন পর্যন্ত সূত্র মারফত সেটাই খবর। গত রবিবার ব্যাপক তাণ্ডব চলে ক্যাম্পে, ভাঙা হয় দরজা, আসবাবপত্র। নিরাপত্তায় এলাকায় পুলিশ আউটপোস্টের দাবি তুলেছিল নির্যাতিতার পরিবার। সূর্যপুর থেকে বারুইপুর থানার দূরত্ব 10 কিলোমিটার। এই রাস্তা ধরে বারুইপুর থানা যেতে লাগবে অনেকটা সময়, অতিক্রম করতে হবে 10 কিলোমিটার। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে এখানে আউটপোস্ট থাকলেও সেই আউটপোস্টে একজন সাব ইন্সপেক্টর ও বেশ কিছু কনস্টেবল থাকে, কিন্তু অভিযোগ জানাতে গেলে সেই 10 কিলোমিটার অতিক্রম করতে হয়। ঘটনার পরে সেই আউটপোস্ট ভেঙে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এখানে পুলিশের ব্যবস্থা ঢেলে সাজানো হবে। তারপরেই দেখা যাচ্ছে একটি আউটপোস্ট তৈরি করা হয়েছে। এই যে বিল্ডিংয়ের 2টো তলা নেওয়া হয়েছে, এটা হলো একটি জায়গা যেখানে একেবারে প্লাইউডের মাধ্যমে একটি সুন্দর ঘরের ব্যবস্থা করা হচ্ছে। থানা করার জন্য 13x14, 2টো রুম 29x13, মানে 14, 14.5, 14x13 করে আছে। ঠিক তার উল্টো দিকে যদি চলে আসি, এইখানেও দেখা যাচ্ছে যে একখানা রুম তৈরি করা হয়েছে। থানার একেবারে বিভিন্ন কাজকর্মের জন্য একটি বড় অংশ বেছে নেওয়া হয়েছে। বলা ভালো, ঢেলে সাজানো হচ্ছে একেবারে থানার যে প্রথমের যে অংশ, সেই অংশটা। এটা হলো দ্বিতীয় অংশ বা দোতলা। এই জায়গায় দেখা যাচ্ছে একটি বড় অংশ ফাঁকা রাখা হচ্ছে। তার পাশেই দেখা যাচ্ছে 2খানা ঘর করা হয়েছে। এই যেমন একটি ঘর, এই ঘরে একেবারে রান্নার ব্যবস্থা রয়েছে, এবং পাশের যে ঘর, সেই ঘরেও একেবারে যে ব্যারাক, সেই ব্যারাকের মতো জায়গা রয়েছে। এখানে ক্যান্টিন হবে স্যারদের জন্য, পাশেরটা হচ্ছে অফিসারের থাকার ব্যবস্থা রয়েছে। তারপরে এদিকটা আপনার সম্ভবত যেটা বেড থাকবে অফিসারদের সেটাই, আর নিচে হচ্ছে আপনাদের অফিসারদের চেম্বার। এই অংশটার পাশে আরেকটি যে ঘর রয়েছে, এই ঘরেও থাকার ব্যবস্থা করা হতে পারে। গ্রামবাসীদের যে অভিযোগ ছিল যে তাদের থানা যেতে হয় 10 কিলোমিটার, সেই সমস্যার সমাধান হলো বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। অভিযোগ জমা এখানে করতে পারবে? সবই পারবে, ওই জন্য তো করা হচ্ছে ফাঁড়ি। অভিযোগ করবে বলেই তো করা হয়েছে। আর পুলিশের সংখ্যা আগেরবার তো একটা সাব ইন্সপেক্টর, বেশ কিছু কনস্টেবল, এবারে ওটা দেখে নিচ্ছি, সাফিসিয়েন্ট থাকবে, এটুকু আমি বলে দিই। সাফিসিয়েন্ট ফোর্স অফিসার, মহিলা ফোর্স সবই থাকবে। মহিলাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক? হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। ভালো হয়েছে, ওইটা নেওয়া ভালো, সুবিধা, সবাই সুরক্ষিত থাকবে। হ্যাঁ, ভালো হলো অবশ্যই। যে জনসাধারণ যা কিছু প্রবলেম হলো সেটা জানাতে পারবে, বা কার কিছু প্রবলেম হলো সেটাই করতে পারবে, সেটাই তো ভালো, হওয়া তো দরকার। এটা না, আমাদের সেই বারুইপুর থানা তো অনেক দূর, যেতে গেলে প্রায় আধ ঘন্টার পরে যেতে হবে। এটা কাছাকাছি হলো, মানে আমাদের বাড়ি সেটা 10 মিনিট এসে কিছু হলে জানাতে পারবো। যেটা পাবলিকের প্রয়োজন, যে তারা একটু হেল্প পাবে, নিরাপত্তা পাবে, সেদিক থেকে এই আউটপোস্ট বাঞ্ছনীয়। সেটা যদি এইভাবে হেল্প করে, আর যদি বিপরীত হয়, তাহলে সেটা আমাদের খুব কাজে লাগবে। গত রবিবারের ঘটনা, বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর ক্ষোভ আছড়ে পড়েছিল সূর্যপুর পুলিশ ক্যাম্পে। ভিতরে ঢুকে পুলিশের ওপরে হামলা চালানো হয়, ব্যাপক ভাঙচুর চলে। সেই ছবি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। ঘটনার 4 দিন পার, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে পুলিশ ফাঁড়ি। এটাই হলো বারুইপুর থানার অধীনে সূর্যপুর পুলিশ ক্যাম্প। আর আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে পুলিশ ক্যাম্পে যেভাবে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়,
তার সেই ভয়াবহ চিহ্ন কিন্তু বহন করে চলেছে এই মুহূর্তে ক্যাম্পে ঢোকার ঠিক দরজা। এই দরজায় যেভাবে ভাঙচুর করা হয়েছে বোঝা যাচ্ছে যে উত্তেজিত একদল মানুষ কিভাবে আইন হাতে তুলে নিয়ে সরাসরি সূর্যপুরের যে পুলিশ ক্যাম্প, যে পুলিশ ক্যাম্পে পুলিশ কর্মীরা সেখানে ছিলেন, এবং যখন ওই নাবালিকার মৃতদেহটি উদ্ধার করতে যাওয়া হয়েছিল আর তার আগের মুহূর্ত পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু এই ক্যাম্পে বসেই পুলিশ কর্মীরা তারা সেই কাজটা করছিলেন। আর এই ক্যাম্পেই প্রথম নিয়ে আসা হয়েছিল এনকাউন্টারের মৃত্যু হওয়া বলা যেতে পারে প্রভাস মণ্ডল আর সেই সঙ্গে সঙ্গে আনন্দ সর্দার, দুজনকেই। এই ক্যাম্পে ভাঙচুরে আসার সাথে সাথেই যে আশেপাশে যে সমস্ত যাদেরকে দোষী সন্দেহ করা হয়েছিল আর সেই সন্দেহের বশেও কিন্তু তাদের বাড়িতে একইভাবে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর প্রকাশ্যে বলা যেতে পারে ক্যাম্পের একেবারে ঢিলছোড়া দূরত্বে। সরাসরি আমরা নজর রাখছি মুর্শিদাবাদে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে অভিবাদন জানাচ্ছেন স্থানীয় বিধায়ক সুব্রত মৈত্র, রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে অভিবাদন গ্রহণ করছেন। এবং এখানে যে হোটেলে তিনি ঢুকছেন সেখানে সাংগঠনিক তার একটি বৈঠক রয়েছে। এখানে রয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন, এবং এই মুহূর্তে পুলিশের যারা কর্তারা রয়েছেন তাদের সঙ্গেও একবার তিনি কথা বলে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এসেছেন, আটোসাটো নিরাপত্তা থাকবে, এই মুহূর্তে হাত নেড়ে আর তিনি ভেতরে ঢুকছেন এবং এখানে বৈঠক করবেন। এবং সাংগঠনিক বৈঠকের পর তিনি চলে যাবেন রবীন্দ্র সদনে, যেখানে প্রথমবারের জন্য মুর্শিদাবাদে আসার পর তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করবেন, প্রশাসনিক বৈঠক করবেন, এবং সেই বৈঠকের পর বহরমপুর যে পুলিশ লাইন রয়েছেন সেখানে তিনি যাবেন এবং একটি কন্ট্রোল রুমের উদ্বোধন করবেন জেলা পুলিশের। এবং কন্ট্রোল রুমের সেই উদ্বোধনের পর তিনি চলে যাবেন রেজিনগরে, যেখানে তার রাজনৈতিক সভা রয়েছে। এবং তুমি জানো যে রেজিনগরের ক্ষেত্রে একটা রাজনৈতিক অন্য চিত্র তৈরি হয়ে রয়েছে। আর কয়েক মাসের মধ্যে রেজিনগরে উপনির্বাচন হওয়ার কথা, তার কারণ আমজনতা উন্নয়ন পার্টির তরফে দুটি আসন থেকে জয়লাভ করেছিলেন হুমায়ুন কবির, একটি নওদা, অন্যটি রেজিনগর, কিন্তু পরবর্তীতে তিনি রেজিনগর আসনটি থেকে নিজে সরে দাঁড়ান। ফলে সেখানে উপনির্বাচন যেমনভাবে রয়েছে কয়েক মাসের মধ্যে, এবং একই সঙ্গে হুমায়ুন কবির রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছিলেন এবং যে মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা হয়েছিল। একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, দেখো এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যেখানে প্রশাসনিক বৈঠক করেছেন, বিরোধী বিধায়করা তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন, তাদের ডাক পেয়েছিলেন। কিন্তু এবারে যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠকে নাকি ডাক পাননি নওদার বিধায়ক হুমায়ুন কবির, তিনিও নাকি ডাক পাননি। দেখো, একাধিক বিধায়ক তারা ডাক পাননি প্রশাসনিক বৈঠকে, অন্তত তেমনটাই তারা বলছেন। যদিও এই বিষয়ে সরকারের কি মনোভাব বা রাজ্যের শাসক দল এ নিয়ে কি বলতে চাইছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ কারোর কাছ থেকে আমরা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাইনি। মুখ্যমন্ত্রী বেরোনোর পর বা প্রশাসনিক বৈঠকের পর এ নিয়ে তিনি কিছু বলেন কিনা সেদিকেই সকলের নজর রয়েছে। কিন্তু দেখো, আমরা বারংবার যে ছবিটা দেখেছিলাম যে কল্যাণী থেকে কোলাঘাট বা শিলিগুড়ি বা বর্ধমান সর্বত্র যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেখানে সমস্ত দলের সাংসদ বিধায়কদেরকে ডাকা হয়েছিল। তার কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন সকলকে নিয়ে চলবেন। আজকের বৈঠকে কেন তাদের ডাকা? বিরোধীরা এসেছিলেন সেই ছবিটা দেখতে পেয়েছি, তবে এবারে নাকি বিরোধীরা ডাক পাননি, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে মনে করিয়ে রাখি, হুমায়ুন কবির তার উস্কানিমূলক মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে একেবারে বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাবেন। এবং মুর্শিদাবাদ যখন তিনি পৌঁছলেন তখনকার ছবিটা দেখুন, একদিকে বেথুয়াটাহরির ছবি দেখাচ্ছি, অপরদিকে বহরমপুরে বেথুয়াটাহরি যখন তিনি ক্রস করছিলেন, যখন পার করছিলেন, তখন সেখানে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা ধরা পড়েছে। দেখুন একবার, একেবারে মাঝ রাস্তায় মুখ্যমন্ত্রী তার গাড়ি কনভয় দাঁড় করিয়ে সাধারণ মানুষের শুভেচ্ছা বার্তা তিনি গ্রহণ করছেন। বেথুয়াটাহরির ছবি আপনাদেরকে একদিকে দেখাচ্ছি, আর অপরদিকে বহরমপুরের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। টেলিভিশন পর্দার একেবারে বাঁ দিকে দেখাচ্ছি বেথুয়াটাহরির ছবি, অর্থাৎ কৃষ্ণনগর পেরিয়ে যখন NH2 দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় মুর্শিদাবাদের দিকে এগিয়ে চলেছে, তখনই বেথুয়াটাহরি পরে ঠিক সেখানে জনতা উপস্থিত হন এবং কনভয় থামিয়ে
জনতার সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পাশাপাশি তার পরের ছবিটা, অর্থাৎ যখন বহরমপুরে তিনি গিয়ে পৌঁছন, তার কর্মসূচি শুরু হচ্ছে, ঠিক তার আগের মুহূর্তের ছবি। ওখানে স্থানীয় বিধায়ক যারা আছেন তারা এসে উপস্থিত হন, স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা এসে উপস্থিত হন। আরো একবার প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি বেতুয়া নগরীর ছবি, মুখ্যমন্ত্রী একেবারে সবসিদ্ধ ভঙ্গিমায় জনতার মাঝে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অন্যদিকে যখন তার কর্মসূচি শুরু হবে বহরমপুর থেকে, তার আগের মুহূর্তের ছবি, একাধিক জনপ্রতিনিধিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে। আজকে মুর্শিদাবাদের তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কার পরে কার কর্মসূচি? দেখো, প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য তিনি মুর্শিদাবাদে এলেন এবং আজকে এখনো পর্যন্ত যা তার সূচি পাওয়া যাচ্ছে তাতে তার চারটি কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচিতে ইতিমধ্যেই তিনি প্রবেশ করেছেন এবং তুমি দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক বন্ধু অমিত যে ছবি তুলে ধরছে, শুভেন্দুবাবু তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং সাংগঠনিক বৈঠক এখানে করবেন। মুর্শিদাবাদ জেলার বিজেপির যে নেতৃত্ব রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের নিয়ে একটি বৈঠক প্রথমে করবেন এবং এই বৈঠক শেষ করে তিনি রবীন্দ্র সদনে চলে যাবেন। সেখানে গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। প্রশাসনিক বৈঠক শেষ করে তার কর্মসূচি রয়েছে বহরমপুর পুলিশ জেলা লাইনে, আর সেখানে কন্ট্রোল রুমের উদ্বোধন করা রয়েছে রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর একেবারে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, যেটা রেজিনগরের টাকিপুরা হাই মাদ্রাসার মাঠে হবে এবং আজকে এখনো পর্যন্ত নজর থাকবে, নজর রাখো। স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায় ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে। আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা এবং আমার সঙ্গে শুভজিৎ রয়েছেন। শুভজিৎ, ওঝা থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে কোটিপতি, ভাবছেন একবার? দীর্ঘদিন ধরে গা ঢাকা দেওয়ার পর পঞ্চায়েতে আসতেই তাকে ডিম কাদা ছুড়লে উত্তেজিত জনতা। একবার ছবিটা আপনাদের দেখিয়ে দিই আগে। দেখতেই পাচ্ছেন আপনারা এই ছবি, বাসন্তীর মসজিদ বাটির পঞ্চায়েত প্রধান গৌর সর্দারকে ঘিরে, তাকে ঘিরে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তাকে গলায় গামছা দিয়ে গ্রামের রাস্তায় ঘোরালো বিক্ষুব্ধ জনতা। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদেরকে দেখালাম। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, সাধারণ মানুষের ক্ষোভ তো একেবারে সেখানে উগরে উঠছে দেখতে পাচ্ছি আমরা। দেখো মধুকল্পিতা, একদমই তাই। আমরা ইতিমধ্যে বাংলার মানুষ জিম থেরাপিতে আমরা দেখে অভ্যস্ত, কিন্তু আজ আমরা দেখলাম সম্পূর্ণ অভিনব একটা বিষয়। যেখানে কাদা গোবর দিয়ে কার্যত তৃণমূল পঞ্চায়েত প্রধান, তিনি বাসন্তী ব্লকের মসজিদবাটি অঞ্চলের প্রধান, তিনি আজকে পার্টি অফিসে আসলে গ্রামবাসীরা এবং বিজেপি কর্মীরা তাকে কিন্তু রাস্তার মধ্যে কাদা গোবর দিয়ে কার্যত তাকে গলায় গামছা দিয়ে কিন্তু রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যায়। এবং তাদের অভিযোগ, ভোটের সময় এবং ভোটের আগে তিনি 2021 সাল থেকে মানুষদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছেন এবং বিজেপি কর্মীদের মারার হুমকি, এবং গ্রামে তিনি ভয় দেখানোর, ভয়ের পরিবেশ সৃষ্টি করছিল, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। মধুকল্পিতা, একেবারে ধন্যবাদ তোমাকে দেবব্রত। সেই ছবি আমরা দেখাচ্ছি, সাধারণ মানুষ তারা খুব উগড়ে দিচ্ছেন তাকে সামনে পেয়ে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, আরো একবার শোনাই আপনাদের, শুনুন। দক্ষিণ 24 পরগনায় যে ছবি, সেই একই ছবি উত্তরবঙ্গেও। বিজেপি সমর্থকদের অন্নপূর্ণা যোজনার ফর্ম আটকে রাখার অভিযোগ। মালবাজারের কুমলাই পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশে। তৃণমূলের মহিলা প্রধানকে লক্ষ্য করে ডিম ছুড়লেন উত্তেজিত জনতা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছি দক্ষিণ 24 পরগনার বাসন্তীর,
মসজিদ বাটির পঞ্চায়েত প্রধান গৌস সর্দারকে ঘিরে তুমুল বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গলায় গামছা দিয়ে গ্রামের রাস্তায় ঘুরিয়েছে বিক্ষুব্ধ জনতা। কাদা ছোড়া হয়, ডিম ছোড়া হয়। অন্যদিকে উত্তরবঙ্গ, সেখানেও মালবাজারে কুমলাই পঞ্চায়েতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূলের মহিলা প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ে উত্তেজিত জনতা। আমি কিছু জানি না, তাহলে হচ্ছে আমি বসে কিসের জন্য? পাবলিকে কিছু বলতে পারি না, তাহলে কিসের জন্য? কিসের জন্য? শুধু এরা দেখে দেখে যারা টিএমসি করে, যাদেরকে দেখে দেখে ওদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর যেগুলো এগুলো সব গরিব মানুষ যারা বিজেপি করছে তাদের সব কিছু জানে না, সব এগুলো জমা করে রাখছে। আচ্ছা, এখানে একাধিক ফর্ম দেখা যাচ্ছে, এখানে ফর্ম রয়েছে, এখানে রয়েছে গোদরেজে রয়েছে, একাধিক ফর্ম রয়েছে। এই ফর্মগুলো কি বিডিও অফিসে দেওয়ার কথা ছিল? এখানে কেন করে থাকবে? এগুলো সব বিডিও অফিসে যাবে, কিন্তু এগুলো বিডিও অফিসে পাঠায় নাই। শোনা যাচ্ছে 136 জন নাকি পেয়েছে, শোনা যাচ্ছে 136 জনের মতন পেয়েছে অন্নপূর্ণা ভান্ডার। বাকি ফর্ম এখানে রয়েছে, কি বলবেন কেন ফর্মগুলো এখানে রয়েছে? যদি আমার জিপিতে 5,000 মহিলা থাকে, তাহলে সেরকম যদি ফর্মের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। সেই সময় ওরকম ফর্মের কোনো একটা ছিল না, এই জন্য আমরা সেখানে কোনো দায়িত্ব পালন করলাম না। এই জন্য যেহেতু সব মহিলাদের জন্য ফর্ম ফিল আপ আমরা পাইনি। বিষ্ণুপুর পুরসভায় বিপুল অঙ্কের আর্থিক বেনিয়মের অভিযোগ দায়ের হতেই বেপাত্তা তৃণমূলের পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামী। পালাবদলের পর বিষ্ণুপুর পুরসভায় আর্থিক বেনিয়মের তদন্ত শুরু করে পুর দপ্তর। 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসে বড় সড় বেনিয়মের প্রমাণ। বেআইনি বহুতল নির্মাণ, টোল আদায়, নিয়োগের অভিযোগ বিদায়ী পুর বোর্ডের বিরুদ্ধে। তদন্ত রিপোর্ট পেশের পরে গৌতম গোস্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের এসডিও। তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান। সরকার পরিবর্তন হওয়ার পরে সেখানে আপনার এনকোয়ারি হয়েছে, এনকোয়ারি হওয়ার পরে বিভিন্ন দুর্নীতির সামনে মানুষের সামনে বেরিয়েছে। সেখানে পৌরসভার চেয়ারম্যান তিনি এখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন, তাছাড়া তার গতি নেই, কারণ তিনি আইনের সামনে আসতে পারছেন। তো আগামী দিনে শুধু এটা নয়, আরো বিভিন্ন দুর্নীতি যেগুলো বেরিয়ে আসবে, কারণ কোটি কোটি টাকা কস্টক পাওয়া গেছে জনগণের সাধারণের টাকা, যা উন্নতির জন্য করা উচিত ছিল সেটা ব্যক্তিগত উন্নয়নের স্বার্থে হয়তো ব্যবহার করা। বাংলায় কয়লা চুরি রুখতে এবারে সিআইএসএফ এর মেগা অপারেশন। প্রায় 450 টন চুরি যাওয়া কয়লা বাজেয়াপ্ত। রাজ্য জুড়ে 5 দিনের অভিযানে একটা বড় সাফল্য পেয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইসিএল, সিসিএল এবং বিসিসিএল এর আওতাধীন বিভিন্ন কয়লা খনি এলাকায় সিআইএসএফ অভিযান চালায় এবং সম্প্রতি কেন্দ্র সিআইএসএফ কে অভিযানে বিশেষ ক্ষমতা দিয়েছে। এবং তারপরেই দেখুন এই ছবি ধরা পড়ছে। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, দেবব্রতর সঙ্গে আমরা কথা বলে নেব। দেবব্রত, যে ছবি দেখা যাচ্ছে প্রায় 450 মেট্রিক টন চুরি যাওয়া কয়লা বাজেয়াপ্ত হয়েছে। দেখো, একদমই তাই। পশ্চিমবঙ্গের যে সিআইএসএফ এর একটা মেগা অপারেশন কিন্তু হলো এবং সেখানে প্রায় 428 টনের বেশি কিন্তু চুরি যাওয়া কয়লা উদ্ধার হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের একটা যে নীতি নিয়েছিল জিরো কোল লিকেজ প্ল্যান, এই জিরো কোল লিকেজ প্ল্যানের তত্ত্বাবধানে গত 4 তারিখ থেকে 8ই জুলাই পর্যন্ত কিন্তু এই অভিযান চলে। এই অভিযান পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন যে কোল ফিল্ডগুলো এরিয়া আছে সেখানে কিন্তু এই তল্লাশি অভিযান চলে। আর সেখানে চলন্ত একটি ট্রাক সেখানে কিন্তু লোডিং হচ্ছিল এই অবৈধ কয়লা, এবং সেই সাথে সাথে 7টা বাইক কিন্তু তারা কিন্তু বাজেয়াপ্ত করে। এবং আমরা যেটা জানি যে মাইন যে অ্যাক্ট, খনি এবং খনির যে 1957 সালের যে MMDR অ্যাক্ট, সেই অ্যাক্টের অধীনে কিন্তু এই তল্লাশি চলে। এবং 4টি এফআইআর ইতিমধ্যে করা হয়েছে, 13টি বেশি মোটর সাইকেল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং কোন কোন মালিক যুক্ত রয়েছে, কোন কোন অবৈধ জায়গায় কোথায় এই কয়লা পাচার হচ্ছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে সিএসএফ কর্মীরা। এবং এই প্রসঙ্গে আরো একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে সিআইএসএফ এরা কিন্তু পশ্চিমবঙ্গের বিসিসিএল
ইসিএল এবং সিসিএল, এই যে কয়লা ক্ষেত্রগুলো রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বর্ডার সংলগ্ন এরিয়া, এখানে কিন্তু তারা কিন্তু এই মেগা অপারেশন করে 4 তারিখ থেকে 8 তারিখে। তারপরে কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার নাম এই কোল পাচারে এর আগে যুক্ত হয়েছিল, আর এবার রাজ্যে পালাবদল হতে। নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে চরম ব্যবস্থা। হাসপাতালে 12 জনকে শোকজ করা হয়েছে। 4 জন ওয়ার্ড মাস্টার, 4 জন নন মেডিকেল সুপার, 2 জন সিস্টার ইনচার্জ সহ 12 জনকে শোকজ করা হয়েছে। গতকাল হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান স্বাস্থ্যমন্ত্রী। ওয়ার্ডে বিড়ালের অবাধ বিচরণ, ধুলোয় ভরে আছে ওষুধের তাক, যেখানে সেখানে ময়লা। বারাসাত মেডিকেলের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, প্রচণ্ড নোংরা, শৌচালয়গুলো ঢোকা যায় না, সাথে সিঁড়িতে প্রচণ্ড নোংরা, বহুদিনের নোংরা, খালি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড অবহেলা। হ্যাঁ, এইটা ওয়ার্ড মাস্টার এবং যারা নন মেডিকেল সুপার আছে যারা এগুলো দেখে, যেমন আমাদের ড্রেন পরিষ্কার নেই, নিকাশি ব্যবস্থা খারাপ আছে, সেগুলো দেখা। পিডব্লিউডি সিভিল ইলেকট্রিক্যালকে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। আচমকা ভিজিটই আবার আসা হবে, কখন আসবে আমিও জানি না, এনারাও জানবেন না, কিন্তু আমি দেখব কদিন পরই এসে যেটা ঠিক হয়েছে। না, এখনই ব্যবস্থা নেওয়া হয়নি, আভ্যন্তরীণ ব্যাপার। প্রিন্সিপাল ম্যাডাম এবং এমএসভিপি স্যারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, কিছু কিছু তো শোকাজ হবেই। বহুদিন ধরে যারা আছে এবং পরিষেবা দিচ্ছে না, সরকারি কর্মচারী, তাদের ব্যবস্থা যেটুকু যথাযথ ব্যবস্থা নেওয়ার নামে হবে। এখনও কোনো নামকরণ করছি না, কেন এগুলো তো আমাদের তদন্ত হয় সরকারি নিয়ম অনুযায়ী, কাউকে ফট করেই আমরা দোষী সাব্যস্ত করি না। হ্যাঁ, দোষ আছে কারুর না কারুর, কার আছে খুঁজে বার করা হচ্ছে। ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে বহুদিনের পুরনো ডিস্ট্রিক্ট হসপিটাল, পুরনো বিল্ডিং, তার থেকে উন্নত হয়ে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু হসপিটাল বিল্ডিং চেঞ্জ হয়নি। তার ফলে সেক্ষেত্রে কিছু জায়গায় এরকম পরিচ্ছন্নতার অভাব দেখা গেছে এবং সেগুলো ছিল। তো তার জন্য উনি যেটা আমাদের বলে গেছেন, আমরা সেই অনুযায়ী 12 জনকে শোকজ করছি এবং আমরা আবার উনি এটাও বলে গেছেন যে আমাদের অনেক কিছু নেই, সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন, সেটাও আমরা আজকের মধ্যেই ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। 21শে জুলাই নিয়ে এবারে আদালতে কালীঘাট তৃণমূল সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করলেন ডেরেক ওব্রায়েন। ভিক্টোরিয়া হাউসের সামনে কালীঘাট এবং ঋতব্রত তৃণমূল কাউকেই সভার অনুমতি দেয়নি পুলিশ। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, অনুকল্পিতা, ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন তারা কালঘাটের তৃণমূল তারা আসেন এবং আজকের মামলাটি দায়ের করেন 21শে জুলাই। সেখানে মঞ্চ হয়ে এতদিন পর্যন্ত তৃণমূলের সভা হতো, ঠিক সেই সিএসসির সামনেই যাতে এই সভার অনুমতি দেওয়া হয় তার জন্য তারা মামলা দায়ের করেছেন। এর আগে একটি মামলা পেন্ডিং রয়েছে যে 21শে জুলাই কি সত্যিই মহানগরের বড় রাস্তাকে ঘিরে এ ধরনের বড় সভা করা যায়, সেই মামলা যখন এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, তার মধ্যে নতুন করে মামলা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি রয়েছে যে এত বছর ধরে এই মামলা করা হয়েছে, কিন্তু পুলিশ এবছর অনুমতি দিচ্ছে না, তাদের কি পালাবদলি এর অন্যতম কারণ। এই সপ্তাহে মামলার এই আগামী সপ্তাহে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। ওরা 21শে জুলাইকে ভয় পাচ্ছে। 21শে জুলাই বুঝতে পারছে যে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা একেবারে জেদ ধরে বসে আছেন, আসবেন। কীভাবে বাধা দেওয়া যায়, কীভাবে অনুমতিতে দেরি করানো যায়, কীভাবে জটিলতা তৈরি করা যায়, কীভাবে যারা আসবে সেই জায়গা থেকে বাধা তৈরি করা যায়, সেই সমস্ত রকম ব্লুপ্রিন্ট তারা তৈরি করছেন বলে আমাদের খবর এসেছে। আমরা তো যেটা ধর্মতলা যদি আমাদের দেওয়া হয়, আমরা ওখানে 2 থেকে 3 লাখ তো আমাদের এমনি লোক ধরবে, কিন্তু ওরা যদি দেবেন না বললে আমরা কি করব? আমরা তো প্রিপারেশন, আমরা তো চাইছি ধর্মতলাটা দেওয়া হোক, ওই ভিক্টোরিয়া হাউসের সামনে দেওয়া হোক। ওনারা না দিলে আর কি করবো? আমরা তো ল অ্যাবাইডিং সিটিজেন। আপনারা শুনলেন তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য, এবং এই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার আপনাদের শোনাই। আমরা এর আগে কলকাতার নগরপালকে চিঠি দিয়েছিলাম যে আমরা ধর্মতলায় করতে চাই। এবার কোর্টেরও অবজারভেশন রয়েছে, গভর্নমেন্ট আমাদের যারা কম্পিটেন্ট অথরিটি তারা জানিয়েছেন যে ধর্মতলা অ্যাভেলেবেল নয়। এখন 21শে জুলাই যেহেতু প্রায়োরিটি, 21শে জুলাইয়ের প্রোগ্রাম যেহেতু হবে, স্বাভাবিকভাবে আমরা একটা বিকল্প জায়গা গান্ধী মূর্তির
পাদদেশ মেয়র রোড আমরা পারমিশন চেয়েছি, সিক করেছি পারমিশন। তো এখনও অবধি কোনো জবাব আসেনি, কিন্তু আমরা মেয়র রোডে সমাবেশ করতে চাই, সে কারণে আমরা মানে যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর মধ্যে দিয়ে আমরা পারমিশন সিক করেছি। এদিকে বিষ্ণুপুর পুরসভায় বিপুল অঙ্কের আর্থিক বেনিয়মের অভিযোগ দায়ের হতেই বেপাত্তা তৃণমূলের পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামী। পালাবদলের পরই বিষ্ণুপুর পুরসভায় আর্থিক বেনিয়মের তদন্ত শুরু করে পুর দপ্তর। 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসে বড়সড় বেনিয়মের প্রমাণ। বেআইনি বহুতল নির্মাণ, টোল আদায়, নিয়োগের অভিযোগ বিদায়ী পুর বোর্ডের বিরুদ্ধে। তদন্ত রিপোর্ট পেশের পরেই গৌতম গোস্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের এসডিওর। তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান। সরকার পরিবর্তন হওয়ার পরে সেখানে আপনার এনকোয়ারি হয়েছে, এনকোয়ারি হওয়ার পরে বিভিন্ন দুর্নীতি সামনে মানুষের সামনে বেরিয়েছে। সেখানে পৌরসভার চেয়ারম্যান তিনি এখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন, তাছাড়া তার গতি নেই, কারণ তিনি আইনের সামনে আসতে পারছেন না। তো আগামী দিনে শুধু এটা নয়, আরো বিভিন্ন দুর্নীতি যেগুলো বেরিয়ে আসবে, কারণ কোটি কোটি টাকা কচ্ছপ পাওয়া গেছে জনগণের সাধারণের টাকা, যা উন্নতির জন্য করা উচিত ছিল সেটা ব্যক্তিগত উন্নয়নের স্বার্থে হয়তো ব্যবহার করা হয়েছে। ইসলামপুরে বড় সড় নারী পাচার চক্রের পর্দা ফাঁস। 7 দিনে 40 জনের বেশি নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করলেন প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। গতকাল রাতে ইসলামপুরের চম্পাবাগে যৌনপল্লীতে যান তিনি। পুলিশকে সঙ্গে নিয়ে চলে অভিযান। কন্যা সন্তান রক্ষায় বিজেপি সরকার জিরো টলারেন্সে বিশ্বাসী, কোনো সমঝোতা নয়, সাফ জানিয়েছেন শ্রীরূপা। পুলিশ সূত্রে খবর, মূলত বিহার থেকে নাবালিকাদের বাসে ট্রেনে ইসলামপুরে আনা হতো। বিগত সরকারের আমলে সে সময় তো চলতো, কেন হয়নি কি মনে করেন? সরকার এগুলোর পৃষ্ঠপোষক ছিল। এখানকার কাউন্সিলর পালিয়ে গেছে, পুলিশের কাছ থেকে আমার খবর আছে। এখানকার কাউন্সিলর পালিয়ে গেছে, পলাতক। কি নাম এই স্থানীয় কাউন্সিলরের? এখানকার কাউন্সিলর হাজিবাবু পালিয়ে গেছেন। পুলিশের বাপকে উনি কি জড়িত ছিল নাকি? উনি জড়িত ছিল? ইনভেস্টিগেশন চলছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের 3 জেলায় অতি ভারী বৃষ্টির একটা কমলা সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা নদিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও কয়েক জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কমলেশ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলেশ, এই মুহূর্তে কি আপডেট? দেখো, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর থেকেই গিয়েছে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং এই অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। ফলে গোটা বাংলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী 2 থেকে 3 দিন এটা চলবে। আজকে কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের 4টে জেলা পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে বিপুল পরিমাণে ঘাটতি রয়েছে। ফলে বৃষ্টি হলে সেই ঘাটতি অনেকটা কমার আশা তৈরি হতে পারে ওই অঞ্চলে। বিশেষ করে আমন ধান চাষের মৌসুম চলছে এখন। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলবে। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। আর এবারে আপনাদেরকে দেখাই এই যে দুর্যোগ পরিস্থিতি, তাতে কৈখালিতে ঠিক কি ছবি ধরা পড়ছে দেখুন একবার। কৈখালির চিত্রটা একটু দেখাবার চেষ্টা করি। দেখো, হাঁটু সমান জল, যাতে কিন্তু এয়ারপোর্ট থেকে যে নিউ টাউনগামী যে সকল যানবাহন আছে সেই সকল যানবাহন কিন্তু অতি ধীর গতিতে চলছে এবং কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। তুমি একটু দেখাবার চেষ্টা করি আমাদের দর্শকদের। দেখো, গাড়ির বনেট পর্যন্ত ডুবে যাচ্ছে এবং নিকাশি নালার হেন হাল, অর্থাৎ কঙ্কালসার চেহারা একেবারেই পরিলক্ষিত। তোমাকে আরো একবার দেখাবার চেষ্টা করি। একদিকে যেরকম ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে, অপরদিকে কিন্তু এই নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু 3টি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে এবং সেই জেনারেটরের মাধ্যমে একটু দেখাবার চেষ্টা করি। সেই জেনারেটরের মাধ্যমে কিন্তু জল নিকাশির চেষ্টা চালাচ্ছে কর্মীরা। ইচ্ছেটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট। ইফ দ্যার ইজ এ উইল, দ্যার ইজ এ ওয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষাকালের আগে থেকে 4 তারিখে জিতেছি, 9 তারিখে সরকার গঠন হয়েছে।
9 তারিখে দায়িত্ব পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে বললেন এখানে এখানে জল জমেছে, সঙ্গে সঙ্গে মোটর নামিয়ে দেওয়া। এখন তো আমরা পাইপ চেঞ্জ করতে পারবো না, ব্রিটিশ আমলের পাইপ 15 বছর চেঞ্জ করা দরকার ছিল, তার আগে 34 বছর চেঞ্জ করা দরকার ছিল জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু, কেউ কিছু করেনি। এখন এই 60 দিনে 2 মাসে তো আমরা সেটা করতে পারিনি। আমরা যেটা করছি নালীগুলোকে পরিষ্কার করেছি, জল জমবে আমরা জানি, সেখানে মোটর নামিয়ে দিয়েছে, যেখানে জল জমবে সঙ্গে সঙ্গে মোটর যাবে। আর ওই আগেকার মতো সেই ফায়ার ব্রিগেডের গাড়িতে জল থাকে না ওই রকম মোটর নয়, কিন্তু মোটরের মধ্যে তেলও থাকবে আর মোটরের সাথে মোটর চালানোর লোকও থাকবে। গাছগুলো অনেক পুরনো এবং আমার যেটা পার্সোনাল ধারণা যে গাছের চারদিকে এই যে পেভার ব্লকসগুলো বানিয়ে দেওয়া, সিমেন্টেড করে দেওয়া, তাতে হয়তো মানে ডিপ একটু যেতে পারছে না বলে আর সাস্টেন করতে পারছে না, কিন্তু গাছগুলো বেশ পুরনো। রাতভর বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিস্তীর্ণ এলাকা, জলের তলায় বালি, বেলুড়, উত্তর হাওড়া, ডোমজুর, কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও ডুবছে শহর। জল যন্ত্রণায় ব্যাহত জনজীবন। আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন, সরাসরি সুব্রতর কাছে চলে যাবো। সুব্রত, এই মুহূর্তে তুমি যে জায়গায় রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, একেবারে আমি এই মুহূর্তে ডোমজুর বিধানসভা কেন্দ্রের মধ্যে কোনা হাই রোডে রয়েছি। এখানে তুমি দেখতেই পাচ্ছ পরিস্থিতি। গতকাল নাগারে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু জলমগ্ন বা ওয়াটার লগিং হয়েছে বালি, বেলুড়, লিলুয়া, উত্তর হাওড়া, মধ্য ডোমজুর বিস্তীর্ণ এলাকা ওয়াটার লগিং হয়েছে এবং খানা খন্দে ভরা রাস্তা যেখানে জল জমে সেই পুরানো চিত্র, যা হাওড়া শহরের অত্যন্ত জনপ্রিয় ছবি। বৃষ্টি হলেই চারিদিকে জলমগ্ন, মানুষের জনজীবন একেবারে ব্যাহত হয়ে পড়ে, সেই ছবিই দেখা যাচ্ছে। যেদিকে তাকাও সেদিকেই জল, খানা খন্দে ভরা। এবং আজকে খানিকটা বৃষ্টি কিছুটা কমেছে এই মুহূর্তে, কিন্তু তার যে প্রভাব, অর্থাৎ জল জমার যে প্রভাব, তা কিন্তু একেবারেই মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। কারণ এখানে খানা খান্দে ভরা রাস্তা, যার একদম চিত্রটা পরিবর্তন হয়নি। ফলে গতকাল থেকে যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু নাগারে হয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টি খানিকটা কমলে সূর্যের মুখ দেখা গেলেও আবারও আকাশ মেঘলা করছে, আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মানুষের যে দৈনন্দিন জীবন, আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এর পাশাপাশি ঝাড়গ্রামের ছবিটাও আপনাদেরকে দেখাবো, সেখানে কি পরিস্থিতি দেখুন একবার। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে একটা অস্থায়ী ব্রিজ ছিল, সেই ব্রিজটা পর্যন্ত ভেঙে পড়েছে, যার ফলে দুপারের যারা বাসিন্দারা তারা এই মুহূর্তে সমস্যায়। কেননা যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই ব্রিজটি এবং এই ব্রিজ বর্ষার জলে ভেঙে যাওয়ার কারণে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি। সাধারণ মানুষ তারা এই মুহূর্তে কিন্তু জল যন্ত্রণায় ভুগছেন, কেননা যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই ব্রিজ, যে ব্রিজ ভেঙে যাওয়ার ফলে তারা সমস্যায় পড়ছে। আগের থেকে অনেকটাই ভালো আছেন অভিনেতা রাজেশ শর্মা। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। অক্সিজেন চলছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সুগার লেভেল কমে যাওয়ার সঙ্গে তার শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল একটা সময়। রামোজি ফিল্ম সিটিতে শুটিংয়ের সময় রাজেশ বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন বলে খবর ছড়িয়ে পড়ে, যদিও তা নস্যাৎ করেছে অভিনেতার পরিবার। এদিন রাজেশ শর্মাকে হাসপাতালে দেখতে যান কলকাতার পুর প্রশাসক স্মিতা পান্ডে। এবং যারা চিকিৎসক আছে তাদের সঙ্গেও আমরা কথা বললাম। ওনার কন্ডিশন হয়েছিল খুবই ক্রিটিক্যাল ছিল, তবে এখনও কিছু বিষয় আছে ক্রিটিক্যাল আছে, বাট উনি রিকভার করছেন এবং দ্রুত রিকভার করবেন বলে আমরা আশাবাদী। ওনার সঙ্গে কথাও হলো, উনিও আশাবাদী, আমরাও আশাবাদী। তবে শ্রী রাজেশ শর্মা মহাশয় তার অসুস্থতার খবর শুনতে পেয়ে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার শারীরিক সুস্থতার বিষয়ে, শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। যারা এখানে চিকিৎসক আছেন তাদের সঙ্গে নিজে কথা বলেছেন এবং পুরো বিষয়টা নিয়ে যাতে উনি যত শীঘ্র সম্ভব সুস্থ হয়, ওনার দ্রুত সুস্থতার জন্য যা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার সেই মর্মে তিনি নির্দেশ দিয়েছেন। উনি নিজে বলেন যে ইনসেক্ট বাইট বোধহয় নেই, কিন্তু ডক্টর ভালো বলতে পারবেন।
ইজ ওকে, স্মাইলিং, টকিং। উনি নিজে বলেন যে ইনসেক্ট বাইট বোধহয় নেই, কিন্তু ডক্টর ভালো বলতে পারবেন।